আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেখতে দেখতে ক্লাস নাম্বার 3-তে আমরা পৌঁছে গেলাম। আজকে থেকে হলো আমরা যে পরীক্ষার প্রশ্নগুলি লিখব বা বোর্ডের যেগুলি লিখবো এগুলি আমরা সাথে সাথে মুখস্থ করার বা বোঝার চেষ্টা করব। তবে সকলের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে এগুলি নোট করার চেষ্টা করবেন। কেননা বই থেকেই কিন্তু এই ছোট প্রশ্নগুলি আমাদের একসাথে পড়ে শেষ করতে হবে, আর নয়তো আলাদাভাবে কিন্তু এভাবে পড়ার সময় থাকবে না। 1 নম্বর প্রশ্ন কি লিখছি সেটা হচ্ছিল আয়কর বলতে কি বোঝায়। আয়কর বলতে কি বোঝায় সেটা লিখছি হচ্ছিল এরকম: সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। এটা হচ্ছিল আপনাদের মনে থাকবে না, বা সেটার জন্য আমরা হচ্ছিল কয়েকবার পড়ব। সেটা হচ্ছিল কি আয়কর বলতে কি বোঝায়। আপনারা কোনো শরম বা কোনো লজ্জা বা কোনো ধরনের কিছু না থাকতে আমার সাথে সাথে পড়তে পারেন, এতে করে আমারও এবং কি আপনারও পড়ার সুবিধা হবে এবং কি পড়তে পারবেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছিল আয়কর বলতে কি বোঝায়। তাহলে আমার উত্তরটা কি হবে? আমার উত্তর হবে হচ্ছিল কোনো সাধারণ কোনো ব্যক্তি। কি লিখছি? সাধারণ কোনো ব্যক্তি। আপনারা পড়েন এভাবে: সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। দেখ, একদম মুখস্থ। যদি কোনো ব্যক্তি মনে করে বা কেউ যদি হাসে বা কেউ যদি ওরকম কিছু বলে, সেটা তার ইচ্ছা, কিন্তু আপনার এটা পুরো মুখস্থ করতে হবে। কি সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। যদি আমি এই প্রশ্নটা যদি আমি 10 বার পড়ি, 10 বার পড়লে আমার অবশ্যই আমার লিখতে, যদি আমার মনে নাও থাকে, যদি আমার একটু নলেজে আছে যে আয়কর বলতে কি বোঝায়, তাহলে কিন্তু আমি হুবহু যদি নাও লিখতে পারি, একটু এদিক ওদিক করে কিন্তু লিখতে পারবো। তাহলে কি হলো? সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে হলো আয়কর বলে। আপনার যে প্রতিষ্ঠানে পড়েন না কেন বা যে একাই যদি পড়েন না কেন, আপনাকে কিন্তু জাস্ট একবার স্যাররা বলে দিব যে আয়কর কাকে বলে, সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এটা কিন্তু বই দেখেই বলবে। এটা যে বই দেখে ছাড়াও যে বলতে পারবে না বিষয়টা, এরকম ছাড়াও বলবে, সেটা আপনার কিন্তু অবশ্যই নোট করতে হবে। এখানে কিন্তু কোনো স্যার দায়বদ্ধ না যে আপনাকে পড়া মুখস্থ করাই দিবে বা আপনাকে কি করবে। স্যারদের হচ্ছিল গাইডলাইন দেওয়া। আমাদের যে বয়স বা আমাদের যেই পর্যায়ে আমরা আছি, এখন কিন্তু কোনো স্যারে আপনাকে বলবে না যে তুমি মুখস্থ করো, আপনি মুখস্থ করেন, কেননা সেই বয়সটা আমাদের আর এখন নাই। তাই সেই ক্ষেত্রে স্যারেরা শুধু আপনাকে নোট করে দিবে বা এইখান থেকে এই পর্যন্ত পড়তে হবে, এই গাইডলাইনটা তারা দিবে, কিন্তু আপনাকে কিন্তু হুবহু মুখস্থ করার কোনো সুযোগ তারা ওইখানে দিবে না। তাহলে আমরা কি বললাম? 1 নম্বর প্রশ্ন, আয়কর বলতে কি বোঝায়। আয়কর হলো সাধারণ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। নির্দিষ্ট হার কি? নির্দিষ্ট হার কিন্তু আমরা গত 2 ক্লাসে পড়ছি। ওই একটাই কিন্তু এক ক্লাসে কিন্তু কভার করা যেত। এই জন্য কিন্তু আমি পার্ট বাই পার্ট 2টা ভাগে ভাগ করছি। কেন ভাগ করা হয়েছে? যাতে করে আপনাদের বোঝার সুবিধাতে ওই যে 1 আর 2 ক্লাসে যেই বারবার বলা হয়েছে, এই কথার মানে হচ্ছিল আমার সাথে যদি কেউ যুক্ত থাকেন, অবশ্যই আমার যেরকম মুখস্থ হইতে হইব বা আমার যেরকম মেধা থাকতে হবে, আপনাদেরও আমি চাই সেইভাবে থাকতে করে থাকে। তাহলে কি হলো? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে হলো আয়কর বলে। এখন আমরা যে কয়বার পড়লাম, অবশ্যই যদি আমাদের লাইন বাই লাইন যদি আমরা নাও পড়তে পারি বা নাও লিখতে পারি, অবশ্যই কিন্তু আমরা লিখে দিয়ে আসতে পারবো। তাহলে আমাদের থিওরিক্যাল 1 মার্কের যে প্রশ্নগুলি আছে সেগুলির মধ্যে 1 নম্বর আজকে থেকে শুরু করলাম। সেটা 1 নম্বরটা শুরু করলাম কি? আয়কর কাকে বলে। আয়কর হলো কোনো সাধারণ ব্যক্তির কোনো সাধারণ কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে আয়কর বলে। কি বললাম? সাধারণ কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তার আয়ের উপর যে নির্দিষ্ট হারে কর প্রদান করে তাকে হলো আয়কর বলে। এটা হলো আমাদের 1 নম্বর প্রশ্ন গেল। 2 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, 2 নম্বর হলো
আয়কর রেয়াত বলতে কি বোঝায়? এটা কিন্তু মনে করেন যে এই প্রশ্নগুলি আপনার কাছে এমন একটা পর্যায়ে যা পৌঁছাইবো, আপনার কিন্তু প্রশ্ন কমন পড়বো কিন্তু উত্তর কমন নাও পড়তে পারে যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস না করেন। তাহলে আয়কর রেয়াত কাকে বলে সেটা হচ্ছে আমাদের 2। এইগুলি কিন্তু আপনাদেরকে নোট করতে হবে। আয়কর রেয়াত কাকে বলে, রেয়াত কাকে বলে, আয়কর রেয়াত কাকে বলে উত্তর হচ্ছে হলো এটা কিন্তু একদম বইয়ের ভাষায়। কোনো করদাতা মোট আয়করের বিপরীতে মোট আয় করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর আইন অনুযায়ী আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। এখন হচ্ছে আমার প্রশ্নটা কি হলো, প্রশ্নটা হচ্ছে এরকম আসতে পারে যে আয়কর রেয়াত বলতে কি বুঝেন বা আয়কর রেয়াত কাকে বলে। তখন আমাদের কি হইব, কোন করদাতা মোট আয়ের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। আর একদম যদি ছোট করে আমরা দিতে চাই বা ধরেন মনে করেন এত বড় প্রশ্ন আমাদের মনে নেই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, আয়কর রেয়াত কাকে বলে যে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে যে ছাড় প্রাপ্তি হয় বা যে ছাড় পাওয়া যায় তাই হচ্ছে হলো আয়কর রেয়াত। আয়কর রেয়াতটা আমরা এখন একদম মুখস্থ করবো এরকম, কোন করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে হলো আয়কর রেয়াত। আয়কর রেয়াত কাকে বলে, আয়কর রেয়াত হচ্ছে কোন করদাতা, যে কোনো করদাতা হতে পারে, কোন করদাতা মোট আয়করের বিপরীতে বলতে তার যে আয়কর দিবে সরকারকে, যেই টাকাই দেখ সেই টাকার বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তি, এক কথাতে হচ্ছিল তিনি ছাড় পায়, ছাড় প্রাপ্তিটাই হচ্ছিল আয়কর রেয়াত বলতে বাদ যাবে, ছাড় পাবে, ডিসকাউন্ট, এটা হচ্ছিল ছাড় বলতে এটা হলো ডিসকাউন্ট পাবে। তাহলে হচ্ছিল কোনো করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। অবশ্যই আপনারা যারা লিখতেছেন ধন্যবাদ আপনাদেরকে, অবশ্যই মনে হয় লেখা হয়ে গেছে। তাহলে 2 নম্বর প্রশ্ন কি হলো, আয়কর রেয়াত কাকে বলে, কোন করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে হলো আয়কর রেয়াত। এই যে পড়া এই পড়া কিন্তু আপনাদের আগে লিখতে হবে, আগে হচ্ছে লেখা এবং পড়া দুইটাই করতে হবে। আপনার হচ্ছে যদি আপনি শুধু পড়েন তাহলে লিখতে গেলে আপনার সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই নোট করবেন। 2 নম্বর কি হলো, আয়কর রেয়াত কাকে বলে, কোন করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে যে ছাড় প্রাপ্তি হয় বা ছাড় পায় সেটাই হচ্ছে সেই বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। এখানে একদম কোন করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। এখানে আপনারা আরো ছোট বা আরো শর্ট করে লিখতে পারেন, সেটা হচ্ছে মোট যে আমাদের বোঝার যে বিষয় সেটা হচ্ছে আয়কর থেকে যে ছাড়টা পাবে, যে আপনি 5 লাখ টাকা কর দিচ্ছেন সেখান থেকে আপনি কত টাকা ছাড় পাবেন, যে ছাড় পাবেন বা যে ডিসকাউন্টটা পাবেন সেটাই হচ্ছে আয়কর রেয়াত। এটা হচ্ছে আপনার বুঝের বিষয়। আর আপনার পরীক্ষার প্রশ্নের খাতায় এরকম লিখতে হবে, কোন করদাতা মোট আয়করের বিপরীতে আয়কর আইন অনুযায়ী আয়কর থেকে যে ছাড় প্রাপ্তি হবেন বা ছাড় প্রাপ্তি বোঝায় সেই বিষয়টি হচ্ছে আয়কর রেয়াত। তাহলে আমাদের প্রশ্ন গেল 2টি। আবার আপনারা মনে করেন যে আপনাদেরকে এরকম আপনারা শুনে থাকবেন বা আমাদের এরকম প্রশ্ন হতে পারে
যে আয়কর অব্যাহতি বলতে কি বোঝায়। তা আমাদের প্রশ্ন হচ্ছিল 3, আয়কর অব্যাহতি। আয়কর অব্যাহতি অব্যাহতি বলতে বলতে আয়কর অব্যাহতি কি সেটা বলতে কি বোঝায় সেটা তো দরকার নাই। আয়কর অব্যাহতি কি, এখন আমাদের বুঝতে হবে আয়কর তো আমরা জানলাম যে আসলে আয়করটা কি, সেটা না জানার মতো এখানে মনে হয় আমার সাথে যারা যুক্ত আছেন এখানে আয় কি আয়কর কি সেটা সবাই জানে। এখন আসলে হলো অব্যাহতি। অব্যাহতিটা হচ্ছিল বাদ দেয়া, ওটার যুক্তই হবে না। যে আমরা যারা যারা হচ্ছিল এলএলবি স্টুডেন্ট আছি বা যারা এলএলবি পাস করে আসছেন তারা হচ্ছিল অব্যাহতি, যে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলতে তাকে খালাস দেওয়া হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের প্রশ্নের উত্তরটা হবে এরকম। উত্তর, আয়কর অব্যাহতি বলতে আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে আয়কর আয়কর আইন অনুযায়ী আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে অব্যাহতি বলতে অব্যাহতি বলতে ওই সকল আয়কে বোঝায়, ওই সকল আয়কে বোঝায় ওই সকল আয় যার উপর কোনো ট্যাক্স হবে না। আমরা কিন্তু খুব সহজে এখন বুঝতে পারলাম যে আয়কর অব্যাহতি কি। আয়কর অব্যাহতি ছিল আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ধরনের কোনো ট্যাক্স হবে না। কি হবে না, কোনো ধরনের কোনো ট্যাক্স হবে না, তাকে হচ্ছে হলো অব্যাহতি বলতে এটার উপর তার কোনো ট্যাক্স হবে না। তাহলে কি মুখস্থ করবো আমরা, বা আমাদের পরীক্ষার প্রশ্নটা কি হতে পারে সে বিষয়টা কিন্তু আমরা এখানে সরাসরি 3 নম্বর প্রশ্নের উত্তর লিখছি। সেটা কি, আয়কর অব্যাহতি কি। আয়কর অব্যাহতি ছিল আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ধরনের ট্যাক্স হবে না, বলতে ট্যাক্স আপনারা দিতে হবে না। আপনি আয় করছেন কিন্তু আপনার আয়কর আইন অনুযায়ী ওইখান থেকে বাদ দেওয়া হবে। এই বিষয়গুলি করলে আপনার সেই আয়গুলি বাদ হবে। যেটা কিভাবে হবে, কোন আয়গুলি হবে সেগুলি আমরা পরবর্তীতে জানবো। এটা নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করার কিছু নেই। তাহলে আমরা আয়কর অব্যাহতি কি পড়লাম, আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয়ের উপর আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ধরনের ট্যাক্স হবে না। আর এটাকে আপনাদের কাছে কোনোভাবে কঠিন মনে হইতেছে, সেটা হচ্ছিল কি, আয়কর আইন অনুযায়ী অব্যাহতি। আমরা কি লিখছি উপরে আমাদের প্রশ্নটা হতে পারে এরকম, আয়কর অব্যাহতি কি। তা আয়কর অব্যাহতি কি যদি বলে তাহলে আমাদের প্রশ্ন হবে হচ্ছে উত্তরটা হবে এরকম, আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ধরনের ট্যাক্স হবে না, ট্যাক্স দিতে হবে না। বলতে আপনি আয় করছেন ঠিক আছে, কিন্তু আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। তাহলে আমাদের উত্তরটা কি হবে, আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ধরনের ট্যাক্স হবে না। মুখস্থ হয় না এরকম কি ভাই কারো আছেন? কেউ মনে হয়, আশা করি নাই। আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ট্যাক্স হবে না। যদি আমার লেখা সুন্দর না, বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা অবশ্যই নোট করে নেবেন সুন্দরভাবে। আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয়কে বোঝায় যার উপর কোনো ধরনের ট্যাক্স হবে না। আয়কর আইন অনুযায়ী অব্যাহতি বলতে ওই সকল আয় যার উপর কোনো ধরনের ট্যাক্স হবে না। এই হচ্ছিল আমাদের 3টা। আমাদের 4 নম্বর প্রশ্ন আমি নোট করছি স্যারের বই থেকে, সেটা হচ্ছে হলো, এটা যে শুধু একটা বইয়ের থেকে নেই সেটা কিন্তু এই বিষয়টা কিন্তু এরকম না। আপনাদের জন্য কিন্তু আরো যে অনলাইন পোর্টালগুলি আছে সেখান থেকে কিন্তু সংগ্রহ করা হয়। 3 নম্বর যে প্রশ্ন 3 নম্বর গেল, 4 নম্বরটা যেটা হচ্ছিল কর অবকাশ। 4 নম্বর হচ্ছিল কর অবকাশ। এই কথাগুলি আপনারা
অনেক শুনবেন, অনেক। আর আপনি যদি পরীক্ষা দেন আর না দেন, আপনার যদি ইনকাম ট্যাক্স সম্পর্কে যদি কোনো ধরনের নলেজ নিতে হয়, আপনার এই বেসিক প্রশ্নগুলি আপনার জানতেই হবে। এতে কোনো এটাতে কোনো আপনি মনে করেন যে ছাড় পাবেন না। সেটা হলো কি, কর অবকাশ কাকে বলে। কর অবকাশ আবার ইংলিশ যদি ধরেন তাহলে হলো ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডে, কর অবকাশ, এই প্রশ্ন আমাদেরকে অহরহ মানুষ জানতে চাইবে বা আমাদেরকে জানা থাকতে হবে। কর অবকাশ কি আপনারা কিন্তু এটা শুনে দেখবেন বা অনেক নিউজে এরকম আসে যে ওই ওই প্রতিষ্ঠানগুলিকে কর অবকাশ দিছে। কর অবকাশটা হচ্ছে হলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সরকারের নিয়ম অনুযায়ী বা সরকার আইন অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কি নেবে না, কর সরকার নেবে না। কেন নেবে না? তাদেরকে ব্যবসা করার জন্য একটা সুযোগ দেয়। সেটা কি, যদি আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেই প্রশ্নটাই কিন্তু উত্তরটা এখানে। আয়কর থেকে উত্তর, আয়কর থেকে কোনো নতুন হইতে হইবে, অবশ্যই নতুন কোনো প্রতিষ্ঠান, নতুন কোনো প্রতিষ্ঠান বলতে কিন্তু বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে হবে। বাণিজ্যিক নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত যে কর সুবিধা দেওয়া হয় তাকে কর অবকাশ বা ট্যাক্স হলিডে, ট্যাক্স হলিডে বলে। দেখেন আমাদের কিন্তু 4 নাম্বার প্রশ্নতে চলে আসলাম। সেটা হচ্ছিল কর অবকাশ কাকে বলে। ট্যাক্স হলিডে হচ্ছিল আয়কর থেকে নতুন কোনো দুইবার হয়েছে, একবার মুছে দিলাম। আয়কর থেকে নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত যে কর সুবিধা দেওয়া হয়, যে নির্দিষ্ট সময় পর্যন্ত কর সুবিধা দেওয়া হয় তাকে কর অবকাশ বলে। তাহলে আপনারা কি করবেন, কর অবকাশ কাকে বলে বা ট্যাক্স হলিডে কাকে বলে? আয়কর থেকে নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত কর সুবিধা দেওয়া হয় তাকে কর অবকাশ বলে। এই প্রশ্নটা কিন্তু আমরা বিভিন্ন সময়, যখন আমাদের কিছুদিন সামনে যে বাজেট হবে, বাজেটের সময় আপনারা দেখবেন যে কি প্রতিষ্ঠানগুলি, কোন প্রতিষ্ঠানগুলি আমাদের কর অবকাশের মধ্যে আছে। আমাদের কিন্তু বিগত সালগুলিতে যারা ফ্রিল্যান্সিং করে তাদের কিন্তু আয়ের প্রতি একটা কর ছাড় দেওয়া আছে। এর পরবর্তীতে যারা আছে, যেমন বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলি, বিদেশি যে শিল্প প্রতিষ্ঠানগুলি আছে, তারা কিন্তু বিভিন্ন সময় এই কর অবকাশ পেয়ে থাকেন। কেন পায়? যে তুমি আমার দেশে আসো, 5 বছর বা 7 বছর বা 4 বছর, যে এটা আলোচনার ভিত্তিতে বা নিয়ম অনুযায়ী এই কয় বছর তোমার কোনো ট্যাক্স দিতে হবে না। এটা কর অবকাশ। কিন্তু পরবর্তী সময় কিন্তু কর সরকার ঠিকই নিবে, কিন্তু যাতে করে ব্যবসা প্রতিষ্ঠানটা দাঁড়া দিতে পারে বা আমার দেশে কর্মসংস্থান করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই কর অবকাশটা দিতে হয়। তাহলে আমরা কি বলবো? কর অবকাশ আয়কর থেকে কোনো নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যে কর ছাড় দেওয়া হয় তাকে বা কর ছাড় দেয় না বলতে, কর সুবিধা দেওয়া হয়
তাকে হচ্ছিল ট্যাক্স হলিডে বলে। তাহলে কি হলো, আয়কর থেকে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, এটা অবশ্যই নতুন হতে হবে, আয়কর থেকে নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানকে যে কর সুবিধা দেওয়া হয় তাকে কর অবকাশ বলে। আবার পড়ি, আয়কর থেকে নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত কর সুবিধা দেওয়া হয় তাকে কর অবকাশ বা ট্যাক্স হলিডে বলে। আমাদের এটা কিন্তু 4 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন কিন্তু আমরা 1 মার্কের যে প্রশ্নের উত্তরগুলো হবে সেগুলো কিন্তু আমরা পড়ছি। কর অবকাশ বলতে কি বোঝায় বা ট্যাক্স হলিডে বলতে কি বোঝায়, আয়কর থেকে নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানকে যে নির্দিষ্ট সময় পর্যন্ত কর সুবিধা দেওয়া হয় তাকে কর অবকাশ বা ট্যাক্স হলিডে বলে। এর পরবর্তীতে আমরা 5 নম্বর প্রশ্নে যাব। যদি একটু সময় নিচ্ছি বা যদি একটু সময় যায়, এগুলি কিন্তু একবার করে নোট করে দিলেই, একবার করে লিখলে কিন্তু হয়ে যেত, কিন্তু সেক্ষেত্রে আমারও যেরকম মুখস্থর দরকার আছে বা বোঝার দরকার আছে, আপনাদেরও কিন্তু আমার জানা মতে নোট করবেন, পাশাপাশি কয়েকবার যদি আলোচনা করি সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। 5 নম্বর বিষয়টা কি, 5 নম্বর হচ্ছিল 5 না 6, 5 নম্বর আরেকটা প্রশ্ন নোট করছি, সেটা হচ্ছিল আয়কর থেকে মোট কতটি সুবিধা পাওয়া যায়। আয়কর থেকে মোট কতটি সুবিধা পাওয়া যায়, এই প্রশ্নটা আসতেই পারে, বা আমরা প্রশ্ন আসুক বা না আসুক আমাদের কিন্তু জানার সুবিধার্থে আমাদের কিন্তু জানতে হবে, লিখতে হবে, বুঝতে হবে। আশা করি আমরা সকলে পাস করব। সেই ক্ষেত্রে আয়কর থেকে মোট কতটি সুবিধা পাওয়া যায় এটা আমাদেরকে অবশ্যই জানতে হবে, কেননা আমরা যদি না জানি তাহলে কিন্তু আমার যে সব প্রশ্নে কিন্তু আমার পরীক্ষা আসবো, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের কিন্তু তাহলে কিন্তু মানুষ যতটুকু আসবে তার পরবর্তীতে তার বেশি আর পড়াশোনা করতো না। তাহলে আমরা কি করব, আয়কর থেকে মোট কতটি সুবিধা পাওয়া যায়। আয়কর থেকে মোট সুবিধা পাওয়া যায় হলো মোট 3টি। আয়কর থেকে সুবিধা পাওয়া যায় কয়টি, মোট 3টি। আয়কর থেকে সুবিধা পাওয়া যায় কয়টি, মোট হচ্ছে হলো 3টি। কয়টি সুবিধা পাওয়া যায়, 3টি সুবিধা পাওয়া যায়। তাহলে ধরে 3টি সুবিধা কি কি। 1 নম্বর সেটা হচ্ছে হলো কর রেয়াত 1, এরপর হচ্ছে হলো কর অবকাশ, এরপর হচ্ছে হলো কর অব্যাহতি। এর পরবর্তীতে 3 নম্বর পড়ছে হচ্ছে হলো কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে হলো কর অবকাশ। আজকের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসটায় মূলত এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। তাহলে আয়কর থেকে মোট কয়টা সুবিধা পাওয়া যাবে, আয়কর থেকে মোট 3টি সুবিধা পাওয়া যাবে। আয়কর থেকে কয়টা সুবিধা পাওয়া যায়, আয়কর থেকে মোট 3টি সুবিধা পাওয়া যায়। আয়কর থেকে কয়টা সুবিধা পাওয়া যায়, আয়কর থেকে মোট 3টি সুবিধা পাওয়া যায়। কি কি, কর রেয়াত, কর অব্যাহতি, কর অবকাশ। কি কি, সেটা হচ্ছে হলো কর রেয়াত, কর অব্যাহতি, কর অবকাশ। আয়কর থেকে কয়টা সুবিধা পাওয়া যায়, 3টি সুবিধা পাওয়া যায়। কি কি, কর রেয়াত, কর অব্যাহতি, কর অবকাশ। এটা আমাদের আমরা যে 5টা প্রশ্ন পড়লাম সে 5টা প্রশ্ন আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। কি কি প্রশ্ন পড়লাম, প্রশ্নগুলি আমি আবার বলি। 1 নম্বর পড়ছিলাম আয়কর বলতে কি বোঝায়, 2 নম্বর পড়ছিলাম আয়কর রেয়াত বলতে কি বোঝায়, 3 নম্বর পড়ছিলাম কর অব্যাহতি বলতে কি বোঝায়, 4 নম্বর পড়ছিলাম কর অবকাশ বলতে কি বোঝায়, 5 নম্বর পড়লাম হচ্ছে হলো আয়কর থেকে মোট কতটি সুবিধা পাওয়া যায়। আয়কর থেকে মোট 3টি সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে হলো কর রেয়াত, কর অব্যাহতি, কর অবকাশ। এই বিষয়গুলি আমরা অবশ্যই সুন্দরভাবে জানার এবং পড়ার চেষ্টা করব। আমি হচ্ছে হলো মাত্র 5টা দিলাম, আশা করি সামনে আরো আমরা পড়তে পারবো। এখন আসি হচ্ছিল 6 নম্বর প্রশ্নে। 6
6 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছিল কিছুক্ষণ আগে কিন্তু আমরা পড়েছিলাম, সেটা হচ্ছিল কর অবকাশ। কর অবকাশ পাওয়া যায় কি হলে? কর অবকাশ প্রদান করা হয় কাদের? কর, এটা লিখতে হবে না, এটা হচ্ছিল আপনারা হয়তো বা তারপরে লিখি কর অবকাশ। অবকাশ দেওয়া হয়, কর অবকাশ সুবিধা দেওয়া হয় কাদের? এটা কি কোনো ব্যক্তিদেরকে দেয়? না, এটা কোনো ব্যক্তিদের দেওয়া হয় না। কর অবকাশ দেওয়া হয় হচ্ছিল কোনো প্রতিষ্ঠানকে। সেটা কি হয়? নতুন কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান। কি হবে উত্তর? উত্তর হচ্ছে হলো কোনো কর অবকাশ দেওয়া হয় কাদের? কোনো নতুন, অবশ্যই নতুন হইতে হইব, নতুন বাণিজ্যিক 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 প্রতিষ্ঠান 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 বা শিল্প প্রতিষ্ঠান। শিল্প প্রতিষ্ঠান। আমরা কিন্তু আমাদেরকে যদি যদি আমাদেরকে অনেক বড় আইন কিন্তু অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পুরোটা পড়তেছি না। আমরা কিন্তু আমাদের পরীক্ষাতে যতটুকু আসার সম্ভাবনা আছে আমরা কিন্তু সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এবং এইগুলো কিন্তু নোট করছি এবং কি আপনাদের সাথে শেয়ার করছি। আমিও পড়তেছি, আশা করি আপনারাও পড়বেন। সেটা কি কর অবকাশ দেওয়া হয় কাদের? কর অবকাশ দেওয়া হয়েছিল কোনো নতুন বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানকে। এত বড় না লিখলো কর অবকাশ আমরা কিন্তু আগের প্রশ্নটাতে পড়েছিলাম। কর অবকাশ দেওয়া হয় কাদের? সেটা হচ্ছে হলো নতুন কোনো বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময় পর্যন্ত যে কর সুবিধা দেওয়া হয় সেটা হচ্ছে হলো কর অব্যাহতি, কর অবকাশ। তাহলে এটাতে আমরা কি বললাম? কর অবকাশ দেওয়া হয় কাদের? নতুন কোনো বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানকে। এই 6টা প্রশ্নই আজকের মতো। ইনশাল্লাহ আগামী ক্লাসে বা আগামীকালকের যে ক্লাস হবে সেটাতে ক্লাস নাম্বার যে 4 সেটাতে আমরা পড়বো কর অবকাশ। এই 5টা প্রশ্ন কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের আমাদের সবারই কিন্তু জানা থাকতে হবে এবং পড়তে হবে। আগামী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। আর পিছনের 1 থেকে 3 পর্যন্ত ক্লাসগুলি দেখার অনুরোধ থাকবে এবং টিউটোরিয়ালটি যাতে করে আরো ভালো করতে পারি সেই ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শটা দেওয়ার অনুরোধ থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, শেয়ার করবেন এবং কোনো ধরনের কোনো তথ্য বা কোনো পরামর্শ যদি আমাকে দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে দিতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।